বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা একটু বাড়িয়ে দাও, মানে সাউন্ডটা ঠিক হচ্ছে না। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত আমার সহকর্মীরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। একটু আগে আপনারা আমাদের 300 আসনের বিপরীতে 196টি আসনের আমাদের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত তালিকা আমরা প্রকাশ করলাম। আরও দুজন প্রার্থী পেন্ডিং অবস্থায় আছেন, ওনাদের আজকে কালকের মধ্যে এটা একটা সিদ্ধান্ত হতে পারে। তো আমরা মোটামুটি 198 বা 200-র কাছাকাছি আমরা প্রার্থী দিয়ে প্রতিযোগিতা করছি। আমরা প্রতিযোগিতা করতে গিয়ে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা বিভিন্নভাবে অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি এবং অত্যন্ত অন্যায়ভাবে আমাদেরকে বিভিন্নখানে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করা হচ্ছে। স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের বিভিন্ন পন্থায় আমাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা অপপ্রয়াস আমরা লক্ষ্য করছি। তার প্রেক্ষিতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে এখন যেহেতু নির্বাচনে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে, প্রার্থীরা আছেন তাদের বিষয়, এবং আমরা যে লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না, এসব বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা জাতির সামনে কিছু বক্তব্য তুলে ধরতে চাই। আমাদের উদ্দেশ্য এই বক্তব্যের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের নির্বাচন কমিশন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে এবং অন্যান্য নির্বাচন কমিশনের কাছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেই হিসাবে আমি মনে করি যে তাদের এই কাজে সহায়তা করার জন্য আমরা তাদের বিষয়গুলিকে তাদের সামনে তুলে ধরব, এবং ওনারা ওনাদের সংবিধানে প্রদত্ত ওনাদের যে ক্ষমতা আছে 126 ধারা অনুযায়ী যে নির্বাচনকালীন সময় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে আমাদের নির্বাহী বিভাগ, অন্যান্য বিভাগসমূহ তাদের সাহায্য করতে হবে, এটা সংবিধানের বিধান আছে। সেই হিসাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বিষয়েও আমি মনে করি তারা কিছু জানাতে পারেন, এবং ওনারা এই বিষয়ে সহায়তা করলে আমরা সঠিকভাবে লেভেল প্লেইং ফিল্ড পাবো এবং সত্যিকার অর্থে আকাঙ্ক্ষিত সবাই যেটা আমরা আশা করছি, এবং যারা খুব বড় জোর গলায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিবেন, সেটা হয়তো আমরা দেখবার চেষ্টা করতে পারি। সেই হিসাবে আমরা তুলে ধরছি আমাদের যে নির্বাচন এখন তালিকা দেওয়া হলো, তাদের মধ্যে 3 জন এখন কারাবন্দী অবস্থায় নির্বাচন করছেন, এবং তাদেরকে যে মামলাগুলো দেওয়া হয়েছে এবং মামলাগুলোতে জামিন পাওয়ার পরে আবার পুনরায় মামলা দেওয়া হয়েছে কিভাবে, তার একটা বিবরণ আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো। পরে এই ডিটেলগুলো আপনাদের যদি কোনোখানে থাকে আমরা হোয়াটসঅ্যাপে দিতে পারবো, কিন্তু এটা আমরা প্রিন্ট করতে গেলে অনেক সময় লাগবে। তো ডিটেলগুলি না দিয়ে আমি শর্টে তাদের কিছু বিবরণ দেব। এতে তারা কিভাবে কারারুদ্ধ হয়েছেন। আরও 2 জন প্রার্থী আছেন যারা বিভিন্ন মিথ্যা মামলায় বিভিন্নভাবে জড়িত হয়েছে, তাদের এগেনস্টে কোনো ইনকোয়ারি হয়নি, তাদের এগেনস্টে কোনো চার্জশিট হয়নি, তাদের এগেনস্টে কোনো বিচার হয়নি, তারপরে তাদেরকে এখন মামলার ভয়ে তারা মাসে কাজ করতে পারছেন না। সেগুলোর বিষয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। আর আমাদের অসংখ্য নেতাকর্মী বিভিন্ন জায়গায় এই মিথ্যা মামলার নিয়ে ময়দানে আসতে পারছেন না, নির্বাচনে আমাদের সঙ্গে কাজ করতে পারছেন না। তারা নির্বাচনে না কাজ করলে আমরা নির্বাচনে সঠিকভাবে নির্বাচন করতে পারবো না, সেই বিষয়টি তুলে ধরতে চাই। আর আমরা খেয়াল করছি যে এই আমাদের অনেক ভোটার আছে যারা আমাদেরকে ভোট দিবেন বলে মনস্থ করেছেন, বা তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের প্রার্থীর থেকে, এবং তারা বলতে চাচ্ছেন যে আমাদের যদি তারা ভোট দেওয়া এরকম কোনো অবস্থা তারা মনে করেন, তাহলে তাদেরকে তারা মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করানো হবে, এবং তারা থানাতে এইভাবে যোগাযোগ করছেন। এবং অনেক সময় অনেক জায়গার পুলিশও আমাদেরকে সেইভাবে আমাদের মানুষজনকে বলছেন যে আপনারা যদি এভাবে ভোট দিতে আসেন, জাতীয় ভোটের জন্য কাজ করতে আসেন, তাহলে হয়তো আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে আমাদের। তো এসব এত নগ্নভাবে নির্বাচন ব্যবস্থার উপর হস্তক্ষেপ, কাজে এগুলো বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে কিছু তুলে ধরার চেষ্টা করব। অতিরিক্ত বিস্তারিত বলা সম্ভব হবে না, তবে আমরা পরবর্তীকালে আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইয়েতে আপনাদেরকে আমরা কপি দিয়ে দেবো, আপনারা এটা ফলো করতে পারেন। এই ইয়েগুলো আমাদের এখন যারা কারাবন্দী অবস্থায় নির্বাচন করছেন তাদের মধ্যে গোলাম কিবরিয়া টিপু, উনি এখনো আছেন সংসদীয় আসন বরিশাল
3 বাবুগঞ্জ মুলাদি। এমপি ছিলেন 2008, 2018 এবং 2024-এ। তাকে 15 নভেম্বর 2024-এ তাকে জেলে নেওয়া হয়েছে এবং অদ্যাবধি উনি জেলে আছেন। তাকে একটা হাতিরঝিল থানার একটা মামলায় তাকে দেওয়া হয়েছে 15 নভেম্বর। তাকে জামিন দেওয়া হয়েছে 5ই ডিসেম্বর। সঙ্গে সঙ্গে আবার হাতিরঝিল থানায় আরেকটা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে এবং তাকে আবার 16ই জানুয়ারিতে আবার তার জামিন হয়েছে। আবার সে পরে গিয়ে মার্চ মাসে আবার তাকে সেখানে 20 জানুয়ারিতে তাকে আবার সোনারে দেখিয়ে আবার 25শে মার্চে আরেকটা জামিন নিয়েছেন। তারপরেও আবার তাকে আবার আরেকটা মামলা দেখিয়ে 8 ডিসেম্বর 2008 তারিখে 2024-এ তাকে আবার গ্রেপ্তার দেখানো হয় এবং আবার থেকে সেটা মামলায় 10 জুলাই 2025-এ আবার জামিনপ্রাপ্ত হন। জামিনপ্রাপ্ত হওয়ার পরে আবার তাকে 4 সেপ্টেম্বর আবার তাকে আবার তাকে 20 জানুয়ারি আবার তাকে জেলে নেওয়া হয় 2025-এ এবং উনি আবার সেপ্টেম্বরে গিয়ে আবার হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হন। তারপরে আবার গিয়ে আবার ওই জামিনপ্রাপ্ত হয়ে থাকার পরে আবার একটা মামলা দিয়ে তাকে সেই জামিন থেকে 3টা মামলা একসঙ্গে দেওয়া হচ্ছে। 3টা মামলার মধ্যে উনি জামিন পাওয়ার পরে নতুন করে আবার একটা 20 অক্টোবর তারিখে তাকে গ্রেপ্তার দেখানো হয় 2026-এ এবং আবার তিনি যখন জামিন প্রাপ্ত হন 11 জানুয়ারিতে 2026-এ তখন তাকে আবার একটা একেবারেই অবান্তর একটা মামলা দেখিয়ে এখনো তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। তো সেখানে আমরা দুটো জিনিস আপনাদেরকে এখানে আমি বলতে চাই, যেটা ইন্টারেস্টিং, ডিটেলগুলো দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। একটা হলো এখন যে মামলাটাকে ওনাকে দেখানো হয়েছে সেই মামলাটা হলো 2022-এর ঘটনা। তাকে মামলা করা হয়েছে 2024-এ এবং সেখানে প্রথম যখন মামলা করা হয় তাকে সেখানে ওনার কোনো সন্দেহভাজন হিসেবে কোনো নামও নেই, কোনো এজাহারও নাম নাই। আর 2026-এ এসে তাকে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। আর এখানে আর 3টে মামলার কথা আপনাদেরকে আমি এখানে ডিটেলভাবে দিয়েছি। 3টি মামলা, সেটা হচ্ছে এক ব্যক্তি, মৃত ব্যক্তির নামে 3 থানায় 3টি মামলা হয়েছে। মামলা নিয়ে যে কি ধরনের বাণিজ্য শুধু না, হুজ্জতি, সাধারণ মানুষকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হচ্ছে এই মামলার নাম নিয়ে। এই অন্তর্বর্তীকালীন সরকার এটা করছেন। হিংস্রতা তারা দেখাচ্ছেন এখানে সাধারণ নিরীহ মানুষের উপরে। লক্ষ লক্ষ মানুষকে এইভাবে তারা মামলা দিচ্ছে। সেই জন্য আমি বলতে চাই, একটা মামলা যে শহীদরা মারা গেছে সেই শহীদদের পবিত্র রক্ত এবং মাংসকে বিক্রি করে তারা সাধারণ মানুষের উপর নির্যাতন চাপিয়ে দিচ্ছেন শুধু তাদের এই শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য। তারা জানেন, তারা বলেছেন যে 99টি মামলা এখানে, এটা পুলিশের আইজি বলেছেন। আমার জানা মতে আমাদের আইন উপদেষ্টা বলেছেন, আরো অনেকেই বলেছেন যে হ্যাঁ এটাই একটা বড় সমস্যা, অনেক মামলা। সমস্যা সমাধান করছেন না, ব্যবহার করছেন। মানে এগুলোকে ব্যবহার করে ওনারা মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিচ্ছেন। এটা পরে আসছে। সেখানে একটা মামলা আপনাকে বলছি, যেটা হলো তিনটি থানায় আলাদা আলাদা মামলা দায়ের করেছে। হাতিরঝিল থানায় মামলা, একজন মারা গেছে। একটা বাড্ডা থানায় মামলা করা হয়েছে আর ভাটারা থানায় মামলা করা হয়েছে। একটি মামলার বাদী মৃত ব্যক্তির বাল্য বন্ধু, আরেকটি মামলার বাদী মৃত ব্যক্তির চাচা, অপর মামলার বাদী মৃত ব্যক্তির ভাই। উল্লেখ্য, বাড্ডা মামলার বাদী ভাটারা মামলার সাক্ষী 2 নম্বর সাক্ষী। মানে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে একটা ব্যবসা খুলেছেন এবং এই ব্যবসার মাধ্যমে সরকারও এটাকে মোটামুটি এটার বিরুদ্ধে কিছু করছেন না, ওনাকে ব্যবহার করছেন, ওনাকে প্রশ্রয় দিচ্ছেন। আর এতে লাভবান হচ্ছে সাধারণ আপনার যারা মামলা দিচ্ছে তারা বিরাটভাবে বাণিজ্য করছে। এখানে পুলিশ বাণিজ্য করছে, এখানে উকিলরা বাণিজ্য করছেন এবং আদালতের সঙ্গে জড়িত সবাই বাণিজ্য করছেন। গরিব মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এভাবে নেওয়া হচ্ছে এবং তাদেরকে মামলায় জড়িয়ে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে। এবং এটা শুধু মানে সাধারণ মানুষ শুধু নয়, যে কোনো ধরনের মানুষ, যাকে ইচ্ছা যে ইচ্ছা সে দিচ্ছে। তো সেটার জন্য আমরা, এটা একটা এক্সাম্পল। এটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত, অনেকে ব্যক্তিগত ব্যবসায়িক উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, অনেককে আমাদের এই একই জিনিস। আমাদের 2 নম্বর আরেকজন আমাদের জেলে আছেন,
ANM রফিকুল আলম সেলিম, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে 7ই অক্টোবর 24 তারিখে। তারপরে উনি প্রথমে 11ই নভেম্বর তারিখে জামিনপ্রাপ্ত হন, রাষ্ট্র স্থগিত করেন। এখানে একটা কথা বলা দরকার, সরকার পক্ষ থেকে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, সেটা জুলাই হত্যাকাণ্ডের মামলার সঙ্গে যারা জড়িত তাদেরকে জামিন দেওয়া হবে না, এই ধরনের একটা নাকি নীতিগত সিদ্ধান্ত আমরা একটা জানি না, যেহেতু আমাদের কাছে খবর আসে বিভিন্ন সূত্রে, এটা আমরা শুনতে পাই। তাহলে যেখানে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওনারা জানেন মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওনারা এটা জানেন যে অ্যারেস্ট হচ্ছে, এরা মিথ্যা মামলায় অ্যারেস্ট হচ্ছে, কিন্তু ওনারা জামিন দিতে বাধাগ্রস্ত করছেন। যদি সত্যি হয়ে থাকে এর চেয়ে মর্মান্তিক তামাশা আর কি হতে পারে। এখন দেখেন, জামিন পাওয়ার পরে রাষ্ট্রপক্ষ অ্যাপিল করেছেন, রাষ্ট্রপক্ষ এসে হাইকোর্টে অ্যাপিল করে ওনার ওটা ঠেকিয়ে দিয়েছেন, এবং তারপরে ওনাকে দীর্ঘদিন না দিয়ে 28শে আগস্ট এসে 2025 এসে আবার জামিন পান উনি। সেই জামিন সঙ্গে সঙ্গে আবার না 26 সরি অ্যারেস্ট হলেন কবে? 7ই অক্টোবর। 11ই নভেম্বর জামিন প্রাপ্ত হলে আবার হাইকোর্টে সেটা স্থগিত হয়ে গেল 28 অক্টোবর, তারপরে নভেম্বর, তারপরে আসলো 26শে অক্টোবর, উনি 25-এ এসে উনি জামিন পেলেন। পড়ার সঙ্গে সঙ্গে আর একটা মিথ্যা মামলা দিয়ে তাকে এখনো গ্রেপ্তার দেখানো আছে, এবং আমরা আশঙ্কা করছি যে ওনাকে যেই মুহূর্তে আমরা এইটা জামিন হবে সেই সময়তে আরো 4-5-10টা মামলা দিয়ে দিবে। এই জন্য আমরাই বলেছি যে এখন মামলা দিয়ে লাভ নেই, এটাকে আমরা সর্বমহলে উঠিয়ে এটা নিয়ে কথাবার্তা বলি, তারপরে যদি সেরকম পরিবেশ হয় তাহলেই শুধু এটার জন্য জামিনের দরখাস্ত করা উচিত। না হলে জামিন হওয়ার পরে এরপরে দেখা যায় 5টা মামলা একসঙ্গে দিয়েছে, 10টা মামলা একসঙ্গে দিয়েছে, এবং এই মামলাগুলো ঘাড়ে নিয়ে একটা লোককে সারা জীবন কাটাতে হবে। খালি জামিন হলে তো হবে না, পরবর্তীকালে এই মামলার ইনকোয়ারি হবে, এই মামলার চার্জশিট হবে, এই মামলার আলটিমেটলি এই মামলার শাস্তি হবে। ততদিন পর্যন্ত 5-7-10টা মামলা নিয়ে একটা মানুষ কিভাবে বাঁচবে? কিন্তু এই ঘটনা করা হচ্ছে। যাই হোক, এখন উনি আটক আছেন, ওনাকেও টিপুর ক্ষেত্রেও তার মনোনয়নপত্র বৈধ হয়েছে, উনি আমাদের বৈধ একজন ক্যান্ডিডেট। AKM রফিকুল আলম সেলিম, উনি নরসিংদী 2 পলাশ উপজেলা থেকে উনি নির্বাচন করবেন, উনি মনোনীত হয়েছেন। আমরা চাই যে এটার বিষয়ে ওনারা জেলখানা থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে নির্বাচন করতে পারেন। আর একটা কথা, এখানে আমাদের তৃতীয় একজন কিছুদিন আগে জেলে গেছেন, মাহমুদুল হক মনি। ওনাকে ওনার এলাকায় ওনার এক প্রতিদ্বন্দ্বী ওনার এগেনস্টে একটা ফলস মামলা দিয়ে তাকে উত্তরা থানায় একটা শেরপুর 1 আসনের আমাদের প্রার্থী, তাকে জেলে নিয়ে গেছে কত তারিখে? গ্রেপ্তার 30শে ডিসেম্বর। কেসটা হলো 30শে মার্চের একটা কেস 1925 সালের, সেটা 3 ডিসেম্বর, হ্যাঁ তো মামলা নম্বর 31, তারিখ 30শে মার্চ। 30শে মার্চ আর 30 মার্চ 24 আর ডিসেম্বরের 25 হলো, ডিসেম্বরের 25 তাকে অ্যারেস্ট করছে। হ্যাঁ, করার পরে ওনাকে ওইটা সহ আরো 4টা মামলা দিছে তাদের। এখন আমরা ওনাকে বলছি যে এখন আপনি অ্যাপ্লিকেশন করলে মামলার জামিন হবে না, জামিন হলে আরো মামলা দেবেন। তো এই ঘটনাগুলো আপনাদের তুলে ধরলাম। আর বাকি দুটো কথা আমি এখানে বলতে চাই। ওনারা আমাদের এখানে আছেন, আমাদের মোহাম্মদ আমির হোসেন ওয়ারেন, উনিও কিন্তু এমপি ছিলেন, উনি সংসদীয় আসন 250 কুমিল্লা 2 থেকে নির্বাচন করবেন, উনি বৈধ ক্যান্ডিডেট। উনি স্বাভাবিকভাবে কাজকর্ম করছিলেন ওখানে এলাকায়, সেখানে তার কিছু প্রতিদ্বন্দ্বী লোক তার এবং তার সঙ্গে আরো 5-7 জন লোকের সঙ্গে নিয়ে একটা মামলা দিয়েছে। দেওয়ার পরে ওনাকে এরিয়াতে অ্যারেস্ট করবে বলে উনি অগ্রিম জামিন নিয়েছেন হাইকোর্ট থেকে। যখন জামিনের 3 মাসের মধ্যে উনি যখন সারেন্ডার করতে গেছেন, তখন উনি বিভিন্ন সোর্সে এলাকার থেকে জানতে পেরেছেন যে মানে তারা ওকে নেওয়ার সঙ্গে সঙ্গেই আটক করবে এবং তাকে আর ছাড়বে না, এরকম একটা মামলা দিতে থাকবে। সেই কথা কারণে উনি ওখানে সারেন্ডার করতে পারেননি। উনি এখন এলাকায় যাবেন, উনি নির্বাচন করতে চান। এখন ওখান থেকে হুমকি দেওয়া হচ্ছে, এবং ওনার সঙ্গে 4-5 জন, ওর বড় ভাই আমাদের আমির হোসেনের বড় ভাই কবির হোসেন ভূঁইয়া, তারপরে পিতা, আচ্ছা যাক, আরেকটা হলো রাসেল মেম্বার, মানে ওনার সঙ্গে ওনার যারা কর্মী তাদেরকে ওই মামলা জড়িত করেছে। মানে উনি যেতে পারবেন না, ওনার কর্মীরা যেতে পারবে না, মানে আমরা প্রার্থীতা যাতে ওরা না দিতে পারে, আমরা এমনিতে হয়ে যেতে পারি, সেই ধরনের একটা ষড়যন্ত্র চলছে। এরপরে আসছেন আমাদের শরীফুল ইসলাম জিন্না, এমপি ছিলেন 2014, 2018, 2024, 37 বগুড়া 2 শিবগঞ্জ। উনি অনেক দিন থেকে আমাদের দলে আছেন, সবসময় নির্বাচন করেন, ভালো ফলাফল করেন,
না পাশ করলে উনি কম্পিটিশন ছিলেন সবসময়, 3 বার পাশ করেছেন। তার নামে 10টা মামলা দিয়েছে এবং তার সঙ্গে প্রায় 10-15 জন তার নিকটতম যারা তার সঙ্গে তাদের কাজকর্ম করে, তাদের নির্বাচনে কাজ করবে, তাদেরকে সহ এই মামলায় জড়িত করে দিয়েছে। এখন উনি এলাকার থেকে খালি হুমকি দিচ্ছে যে উনি আসলেই ওনাকে অ্যারেস্ট করা হবে। এগুলো কোনো মামলায় কোনো রকম ইনকোয়ারি হয় নাই, আমরা যতটুকু জেনেছি কোনো মামলায় কোনো চার্জশিট হয় নাই, কিন্তু শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এনাদেরকে হ্যারাসমেন্ট করে নির্বাচন থেকে দূরে রাখার জন্য তাদেরকে এই ধরনের মামলা দিয়ে আটকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এটা ছাড়াও আমাদের শরীফুল জিন্নার এলাকা ছাড়াও জাতীয় পার্টির বিভিন্ন স্তরের প্রায় 30 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে বিভিন্ন স্থানে, তারা যাতে করে বিভিন্ন জায়গায় তাদের কাজকর্ম না করতে পারে। এইসব নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্থানে জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দেখা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে আমাদের নেতাকর্মীদের। তোমরা ইলেকশনের সময় কাজ করতে আসলে, এমনকি আমাদের সমর্থকদের, আমাদের ভোটারদের, তাদেরকে বলা হচ্ছে তোমরা যদি কাজ করতে আসো এখানে জাতীয় পার্টির হয়ে তোমাদেরকে মামলা দিয়ে আটক করে রাখা হবে এবং তোমরা ছাড়া পাবে না। এখনো কোনো মামলা ইনকোয়ারি হয় নাই, কোনো মামলাই তাদেরকে কোনো রকম খুনের মামলা হোক, যাই মামলা হোক, কোনো লোককে ইনকোয়ারি করে চার্জশিট না হওয়া পর্যন্ত তো সে মামলার খাতায় নাম ওঠার কথা নয়। এবং চার্জশিট হলেও তাকে যতক্ষণ পর্যন্ত না বিচারে দোষী সাব্যস্ত হয় ততক্ষণ পর্যন্ত সেই তাকে কোনো রকম জেলে নেওয়ার কোনো রকম নৈতিক আইনের শাসনে নৈতিক কোনো অধিকার নেই। একটা মানুষ শুধু আইনের শাসনে বলে আইন সকলের জন্য সমান এবং আইনের মাধ্যমে শুধু বিচার করে তাকে শাস্তি দেওয়া যাবে। বিচারে দোষী সাব্যস্ত না হলে সেই বিচারে তাকে দেওয়া হচ্ছে। এটা আমি মনে করি আইনের শাসনের বিরুদ্ধে কাজ করা হচ্ছে এবং এটা উদ্দেশ্যমূলকভাবে আমাদের প্রার্থীদেরকে লেভেল প্লেইং ফিল্ড না দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও গতকাল একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমাদের 2 জন এমপি প্রার্থী জনাব মশিউর রহমান রাঙ্গা 16 লালমনিরহাট 1 এবং জনাব পনিরুদ্দিন 26 কুড়িগ্রাম 2, এনারা একজন নাকি আরেকজনকে ঘুষ দিয়ে প্রার্থিতা নিয়েছেন 2018 বা কোনো সালে। এরকম একটা মামলা ডিক্লেয়ার দেওয়া হয়েছে, এখনো মামলার বিচার হয় নাই, দোষী সাব্যস্ত হয় নাই। এখন এগুলোর মামলা দিয়ে ওনাদের নির্বাচন ব্যবস্থায় যাতে নির্বাচন করতে গিয়ে উনি জনসমক্ষে ওনারা হেয় প্রতিপন্ন হয় তার জন্য একটা উদ্যোগ বলে আমরা সন্দেহ করছি। এই সময় আপনারা কেন ঘোষণা দেবেন? আপনারা ইনকোয়ারি করেন, আপনারা যদি ইনকোয়ারি করে তাকে কেস করেন, কেন করে তাকে যদি দোষী সাব্যস্ত করেন তখন বলেন। এখন তো সে দোষী না, আপনি তাকে দোষী বলছেন কেন? এটাও আমরা মনে করি আমাদের লেভেল প্লেইং ফিল্ড এটাতে ব্যাহত হচ্ছে। আমাদের ক্যান্ডিডেটদেরকে ছোট করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, এখনো খবর পাচ্ছি যে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রদর্শন করানো হচ্ছে। যাদের কোনো মামলা নেই তাদেরকে বলা হচ্ছে অজ্ঞাতনামা হিসাবে তোমাকে মামলা দিয়ে দেওয়া হবে তোমরা যদি এসে জাতীয় পার্টির জন্য কাজ করো, তোমরা জাতীয় পার্টির জন্য ভোট দাও, এরকম মনে করা হলে অনেক ধরনের আমাদের ক্যান্ডিডেট তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন ক্যান্ডিডেটকে বিভিন্ন লোক যারা আওয়ামী লীগের সমর্থক ছিল তাদের কি ভোট থেকে বাদ দেওয়া হয়েছে? তারা কি ভোটার হতে পারবে না? তারা কি ভোট দিতে পারবে না? এখন তাদেরকে মামলার ভয় দেখানো হচ্ছে। তোমরা এসে আমাদের দল করো, আমাদের দলে ভোট করো, তাহলে তোমাকে আমরা মামলায় দেব না। অন্য দলে যদি ভোট করতে চাও তাহলে তোমাদেরকে মামলা দিয়ে আটক করা হবে। অনেক সময় থানা পুলিশও এই ধরনের কথা প্রচার করছে আমাদের বিরুদ্ধে, যারা আমাদেরকে ভোট দিবে। আমার কথা হলো যে কোনো দলেরই লোক হোক, আমাদের দেশে এখন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে, এটা আমি মনে করি একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। একটা কথা আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বাংলাদেশের প্রতিটি নাগরিকেরই এই ভোটে অংশগ্রহণ করার অধিকার আছে। আপনি আওয়ামী লীগ করতো কোনো সময় সমর্থক ছিল, আওয়ামী লীগ এখন দল এসে নাই বা আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই, তাকে পথে ঘাটে যেখানে সেখানে দেখলে আওয়ামী লীগ দেখলেই তাকে ধরা হচ্ছে, ছাত্রলীগ দেখলেই তাকে ধরা হচ্ছে এবং তাদের উপরে অমানবিক অত্যাচার করা হচ্ছে, মব দিয়ে পিটিয়ে মারে ফেলা হচ্ছে, অথবা তাদেরকে পুলিশে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মামলায় আসামি করে তাদেরকে আটক করে রাখা, তাদের কোনো জামিন দেওয়া হচ্ছে না। এবং এটা দেখে আমার মনে হয়েছে যে এরা করছে যে
ফ্যাসিস্ট বলছে না হাসিনা সরকারকে। এখন এই সরকার বা এই সরকারের যারা নিয়োগকর্তা এবং এই সরকারের যারা অভিভাবক এবং তাদেরকে যারা নিয়োগকর্তা এবং অভিভাবক বলে দাবি করছে সেই দল সবাই মিলে দেশে একটা, আমি মনে করি ফ্যাসিজমের পরে আর একটা জিনিস আসছে, সেটা হলো নাজিজম, যেটা মুসোলিনি করেছিল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি, সেটাকে তারা বলছে সেই এখন হচ্ছে জার্মানিতে করেছিল একটা নাজিজম, এটা অ্যাডলফ হিটলার করেছিল, সেই নাজির মতো কারবার করছে। নাজিজম যেটাকে যারা হিটলারের পার্টি, নাজি পার্টির তো সেই পার্টির তাদের লোক করতো কি, প্রথমে তাদের যারা বিরোধিতা করতো তাদের প্রথমে তারা শুরু করলো ধরা ইহুদিদেরকে ধরে তারা দিয়ে একটা করে জেলে দেওয়া, তারপরে আস্তে আস্তে মেরে ফেলার ব্যবস্থা করছে। এখন তারা যেটা করছে সেটা হলো আওয়ামী লীগ নাম দিয়ে, ছাত্রলীগ নাম দিয়ে প্রথমে তারা ধরে নিয়ে জেলে নিচ্ছে এবং জেলের থেকে প্রচুর মানুষ আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে মৃত অবস্থায় বেরিয়ে আসছেন। তাদের তালিকা আমরা জানি না, আমরা তাদের তালিকা চাই এবং কি পরিপ্রেক্ষিতে কেমন ভাবে তারা মৃত হলেন সেটা তার দায়িত্ব, সেটা আমরা জানতে চাই, জাতি জানতে চাই। তাদেরকে ধরে নেওয়া হচ্ছে, ফলস মামলা দিয়ে আটক করে রাখা হচ্ছে এবং এটা ঠিক নাজিরা এটাই কাজ করতো। প্রথমে ইহুদিদেরকে ধরলো, তারপরে যখন ইহুদিদের ধরলো তখন যারা লিবারেলস ছিল তারা মনে করলো ইহুদিদের ধরছে, আমাদের তো ধরবে না। তারপরে যখন হিটলার লিবারেলসদের ধরলো তখন সোশ্যালিস্টে বললো ও লিবারেলস ধরছে, আমাদেরকে কিছু করছে না। তখন যখন লিবারেলসদেরকে ধরছে তখন অন্য সবাই বলছে আমি তো হিটলারের পক্ষের পার্টির নই, আমাকে এখন ধরলে কে আমাকে রক্ষা করবে। এখন বর্তমান সরকার তাদের নিয়োগদাতা এবং তাদের গার্জিয়ান এবং তাদের যারা অভিভাবক বলে দাবি করছে সেই দল মিলে দেশে একটা নাজিজম সৃষ্টি করার চেষ্টা করছে এবং এখানে নাৎসি হিসাবে তারা আবির্ভূত হয়েছে। নাৎসিরা একটা জিনিস করতো, তারা বলতো যে জার্মানরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি পৃথিবীর মধ্যে, তারা শৌর্যে বীর্যে তাদের মেধায় স্বাস্থ্যে তারা হলো শ্রেষ্ঠ এবং এই জার্মান জাতি ছাড়া বাকি সব জাতি হলো এগুলো দেশের পৃথিবীর জন্য জঞ্জাল, তারা পৃথিবীর সম্পদ বিনষ্ট করে, তাদেরকে শেষ করে দাও। এটাই ছিল জার্মানির আমাদের অ্যাডলফ হিটলারের থিওরি। ওই থিওরি অনুযায়ী উনি সারা বিশ্ব জয় করে সমস্ত লোককে মেরে তার শুধু জার্মান ব্লাড এখানে রাখবে। সেই বিষয়ে আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের মধ্যে সেই বিষয়টি এসে গেছে। তারা এক এক করে ধ্বংস করছেন, তারা আওয়ামী লীগকে ধ্বংস করেছেন, তারপর আমাদের গায়ে হাত দিয়েছেন এবং আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদেরকে তারা এখনো হত্যা করার চেষ্টা করছেন। তবে এরপরে আমি মনে করি যারা মনে করছেন ভালো আছেন, খুব আরামে আছেন, তারাও কিন্তু শান্তিতে থাকবেন না। আমি এটা বলতে চাই যে বর্তমান সরকারের যারা নিয়োগদাতা এবং যারা বর্তমান সরকারের অভিভাবক এবং পরবর্তীকালে একটি রাজনৈতিক দল ডিক্লেয়ার দিল যে এরা এই আন্দোলনের সবকিছু আমরা করেছি, আমরাই মাস্টার মাইন্ডের যে মাস্টার মাইন্ড সেই দল, সেই অন্তর্বর্তী সরকার এবং সেই অন্তর্বর্তী সরকারের দল সব মিলিয়ে একটি নাজিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং ওনারা সেখানে তাদের নিজেদেরকে সবচেয়ে পিওর মুসলমান হিসেবে দাবি করছেন, নিজেদেরকে সম্পূর্ণ সবচেয়ে বেশি মেধাবী হিসেবে দাবি করছেন, শ্রেষ্ঠত্বে তাদের সব দিকে তারা শ্রেষ্ঠ, পবিত্র, তাদের স্বভাব চরিত্র ভালো, তারা কোনো দুর্নীতি করবেন না, তারা সব কিছুতেই ভালো, তারা সবচেয়ে মেধাসম্পন্ন মানুষ, তারা পৃথিবীর শ্রেষ্ঠ, তারা মুসলমান। এইটা তারা ছাড়া পৃথিবীর সব লোক আর জঞ্জাল, জাতীয় সমস্ত দল বাংলাদেশের জঞ্জাল। এখন অনেকেই এটা উপলব্ধি করছেন না, খুব মনে করছেন ভালো, কিছুদিনের মধ্যে সবাই উপলব্ধি করবেন এই নাজি জার্মানির এই যে অবস্থা, জার্মানির অ্যাডলফ হিটলার করেছিল, এক এক করে সমস্ত বিরোধীকে সে ধ্বংস করেছিল। বাংলাদেশে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে আমি আশঙ্কা করছি এবং এটা আপনাদেরকে আমি জোর দিয়ে বলতে চাই। এই দৃষ্টি আমার কথাটা আজকে মনে রাখেন, আপনারা পরবর্তীকালে আমাদেরকে বলবেন। অনেকেই ভুলে এখন মনে করছেন না আওয়ামী লীগকে বাদ দিয়েছে, তাতে কি, আমরা তো আছি। একটি বড় দলকে আমি এই ব্যাপারে আমি বলে দিতে চাই, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আমি 30 বছর প্রায় রাজনীতিতে আছি, আমি 5টা সংসদে ছিলাম এবং আমি সংসদে সবসময় আমি একটি ভূমিকা পালন করেছি। আমি সংসদীয় গণতন্ত্রের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আমি মনে করি আমার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এবং সেই হিসাবে আমি আপনাদেরকে একটা হুঁশিয়ার করে দিতে চাই যে ফ্যাসিজম এর জায়গায় যে নাজিজম চালু হয়েছে, এই নাজিজমের কবলে আপনারাও ধ্বংস হয়ে যাবেন যদি হুঁশিয়ার না হতে পারেন এবং এটাকে রক্ষা করার জন্য একতাবদ্ধ না হন, তাহলে আপনাদেরও বেশি দিন দেরি নাই। আওয়ামী লীগ গেছে, ছাত্রলীগ গেছে, জাতীয় পার্টি গেছে, অন্য সবাই গেছে, বাকি চুনোপুটি চলে যাবে। আর
বিরোধিতা করবার জন্য যেটা আপনারা মনে করছেন সেই বিরোধিতার জায়গায় আপনারা থাকতে পারবেন কিনা আমি নিজে এই ব্যাপারে সন্দিহান, এবং আমি এখানে আশঙ্কা প্রকাশ করছি যে এখনই সাবধান হন। অ্যাডলফ হিটলারকে ঠেকাতে হবে, এবং এই অ্যাডলফ হিটলারের নতুন যে নাজি এদেরকে ঠেকাতে হবে সামনের দিকে দলবদ্ধভাবে, সকলে মিলে যদি ঠেকানো না যায় সবাইকে জঞ্জাল হিসেবে তারা আমাদেরকে পৃথিবী থেকে বিদায় করার বন্দোবস্ত, শুধু রাজনীতি থেকে নয়, আপনারা পরবর্তীকালে জঞ্জাল হিসেবে বাংলাদেশে বেঁচে থাকতে হবে। এখানে আমি আরেকটা জিনিস আমি মনে করি আমাদের পরিষ্কারভাবে বলা উচিত, সেটা হলো এখন যে একটা গণভোটের অনুষ্ঠান হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের অধীনের একটি সরকার। যতই গোজামিল বলেন, এটা একটি সাংবিধানিক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছেন, এবং শপথের সঙ্গে তারা এটা দৃঢ়ভাবে বলেছেন যে আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। সংস্কার সংকলনের যেগুলি বিষয় উনি গণতন্ত্রে গঠন এই সংবিধানে আনার জন্য গণভোটের ব্যবস্থা করেছেন, সেটা সংবিধানের গ্রহণযোগ্য কোনো বিধান নেই, এটা সংবিধানের মধ্যে নেই। শুধু নির্বাচিত সংসদ সদস্য তার সংসদই শুধু সংসদের কোনো সংবিধানের কোনো রকম কোনো পরিবর্তন করতে পারে, এবং সেই পরিবর্তন হবে একটি নির্ধারিত সংবিধান নির্ধারিত একটি পটে। সেখানে গণভোট কখন হবে, কিভাবে হবে, সেটা লিপিবদ্ধ করা আছে। কাজে এই গণভোট করে গিয়ে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের শপথ ভঙ্গ করছেন। একই সঙ্গে আমি এটা বলতে চাই যে ওনারা যেভাবে করছেন এটা মোটেই বাস্তবসম্মত নয়। এটা গণভোটের কোনো মতামত সাধারণ লোকরা যেই এত কমপ্লেক্স বিষয় এরকম ভাবে ওনারা করছেন, এটা একটা সম্পূর্ণ একটা অদ্ভুত ব্যাপার। আমার মনে হয় এই জিনিসটা প্রস্তাব যে করেছে আমি সেটার সম্পর্কে সন্দেহ করি, প্রস্তাব যারা করেছে তাদের সম্পর্কে আমার সন্দেহ হয় তারা কি সত্যিকারে বুঝে করেছেন, নাকি তারা কিভাবে এইরকম একটা প্রস্তাব করলেন। এত জটিল একটা বিষয় একটা সাধারণ গ্রামের লোকের কাছে ইয়েস নো বলেন, এটা হয়ে গেল, ওনারা ইয়েস নো বলে দিয়ে হয়ে গেল। এবং এটা শুধু এটা সংবিধান সম্মত নয়, এবং এটা দেশে আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওনার দুই একটা এক্সাম্পল দিতে পারি আমি, যে সংবিধান সংশোধনগুলি তারা করেছেন, এই সংবিধান সংশোধনের বিশেষ করে সংশোধনী যেটা এনেছেন তাতে করে দেশ অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা সংবিধানের আমি অনেক দিন কাজ করেছি, স্বামী হায়দার পাটোয়ারি দীর্ঘদিন তারা সংসদে কাজ করেছে, আমি অনেক বেশি দিন কাজ করেছি, আমি অ্যাক্টিভলি সংবিধান এবং গভর্নেন্স নিয়ে কাজ করেছি, এবং এটার উপরে অনেক বড় বড় সেমিনারে অংশগ্রহণ করেছি। আমাদের কোনো মতামত ওনারা নেননি, নিলে আমাদেরকে বলতে পারতাম। আমি ওনাদেরকে এই কথাই বলতে চাই, ওনার অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, আমি ওনাদেরকে সম্মান করি, কিন্তু পিএইচডি হয়ে আপনি সাঁতার কাটার জন্য পিএইচডি হন আর যাই হন, সাঁতার শিখতে হলে সাঁতার কাটতে হবে, মাটিতে নামতে হবে, পানিতে নামতে হবে। পানিতে নামার পরে আপনি বুঝবেন সাঁতার কাটা কাকে বলে, আর সাঁতার কাটা শিখলে আপনার পিএইচডি হওয়ার দরকার হয় না। কাজে দেশ চালানোর জন্য প্রতিটি দেশের আলাদা সিস্টেম। আমাদের দেশে ওনারা স্বৈরাচার বন্ধ করার নামে সংবিধানে যে সংশোধনীগুলি করেছেন, সেখানে চিফ এক্সিকিউটিভ বা যারা প্রধান নির্বাহী বা প্রাইম মিনিস্টার, তাকে কোনো রকম ক্ষমতাই দেওয়া হয় নাই, তার হাত পা চারপাশে বেঁধে দেওয়া হয়েছে। আপনি স্বৈরাচার বন্ধ করবেন, কিন্তু করতে গিয়ে দেশ চালাবে কিভাবে? একটা দেশ চালানোর যে মানুষকে যখন আপনি দায়িত্ব দিবেন তাকে ক্ষমতা দিতে হবে, ক্ষমতা যদি না দেন সে কোনোদিন দায়িত্ব পালন করতে পারবেন না। কাজে আজকে যারা প্রধানমন্ত্রী হবেন মনে করছেন বা স্বপ্ন দেখছেন, তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই সংবিধান সংশোধন যে এক কথা এটা বেআইনি, সংবিধান বিরুদ্ধ, এবং এটা অবাস্তব, এবং সত্যিকার কথা বলতে এটা বাস্তবায়ন হলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। দেশে কোনো রকম কোনো স্থিতিশীলতা থাকবে না। একটি সরকার 3-4-5 দিনের মধ্যেই সরকার পরিবর্তন হবে, কোনো আইন সঠিকভাবে পাশ করতে পারবে না, এইভাবে কোনো দেশ চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি একটা লোকের দিতে হবে, মতামত দিবেন, সেটা হতে পারে না। আপনি ক্ষমতাকে সুসংগ ব্যবস্থা করেন, ক্ষমতাকে কিছুটা হলো জবাবদিহিতা অধীনে এনে ছোট করার ব্যবস্থা করেন, ক্ষমতা লাগামহীন দিবেন না, কিন্তু মোটেই ক্ষমতা দিবেন না, এইভাবে কোনো দেশ চলতে পারে না। কাজেই আমরা মনে করি যে এই সংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, আমরা না ভোট দিব, এবং আমরা জনগণকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এটাতে আমরা মনে করি যে এটা সংবিধান বিরুদ্ধ, এবং ওরা সম্পদ ভঙ্গ করছেন, এবং এটাতে সাধারণভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশ অচল হয়ে যাবে, দেশের কোনো স্থিতিশীলতা থাকবে না, রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস হবে, এবং দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। কাজে আমরা মনে করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে
এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত, না ভোট দেওয়া উচিত, এবং এই গণভোট অনুষ্ঠিত না হোক সেটাই আমরা চাই, আমরা দাবি করি। এবং আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি ডিবেট করতে পারি কারোর সঙ্গে, যে এখানে কতগুলি বিষয় জানা হয়েছে এবং যে প্রক্রিয়া করা হয়েছে এটা অবাস্তব একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কখনোই জনগণের মতামত সঠিকভাবে আসা সম্ভবপর নয়। আচ্ছা, ঠিক আছে। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন, দেশকে বাঁচান, দেশকে বাঁচান। এইটাই হলো আসল কথা। আমাদের সঙ্গে আলাপ করতেন, আমরা বলে দিতাম আমরা দেশের স্বার্থ ভালো চাই। আমরা কেউ আমাদেরকে যেটা বলা হয়েছে, আমি আবার একটা কথা এখানে বলা দরকার, আমাদেরকে যেভাবে বাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। 1 জুলাই 2024 সালে প্রথম কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলন হয়। 3rd of জুলাই আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম যে এটা শুধু ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নয়, এটা হলো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, এবং এই বৈষম্যে বাংলাদেশের সকল মানুষ একজোট হবে, এবং এই বৈষম্যের কারণে এইটার বিরুদ্ধে যুদ্ধে বাঙালিরা কখনোই পরাজিত হয় নাই। সর্বোচ্চ সবসময় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। আপনারাও এটা সামনের দিকে এটা হবে, এবং এইটার ব্যাপারে হুঁশিয়ার করেছিলাম। পরবর্তীতে 5 তারিখে 6 থেকে প্রত্যেক দিন, যদি জুলাই মাসে থাকেন আগস্ট মাস পর্যন্ত, প্রত্যেক দিন আমাদের বক্তব্য আছে এই আন্দোলনের পক্ষে। এবং আমাদের রংপুরের লোককে আমি সরাসরি বলেছিলাম যে তোমরা সরাসরি রাস্তায় নেমে যাও। সব গাড়ি বলেছি, কিন্তু রংপুরে আমাদের সংগঠন ভালো ছিল, আমরা ফ্ল্যাগ নিয়ে আমাদের ছাত্র সংগঠন প্রসেশন করেছে এই আন্দোলনের পক্ষে। আমাদের 2 ছেলে মারা গেছে, আমাদের 4 জন ছেলে অ্যারেস্টেড ছিল, একজন এখনো জুলাই যোদ্ধা, আমাদের আরিফ নামে একটা ছেলে এখনো সে গেজেটেড জুলাই যোদ্ধা, আমাদের জাতীয় ছাত্র সমাজের সে হলো সেক্রেটারি। এবং আমরা সর্বাত্মকভাবে আমাদের দলই একমাত্র দল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন এই আন্দোলনের সঙ্গে ছিলাম। পেপার টেলিভিশন কাটিং যদি থাকে পুরা জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত প্রত্যেকদিন দেখবেন। এবং আমরা একমাত্র দল যারা একসঙ্গে বসে আমরা বর্ধিত সভা থেকে আমরা এই আন্দোলনের পক্ষে আমরা সমর্থন দিয়েছিলাম পার্টির তরফ থেকে। আর অন্য দল হয়তো গোপনে সাপোর্ট করেছে, আমরা ওপেনলি সাপোর্ট করেছি। আমি সর্বপ্রথম এখানে যে ছেলেটা মারা গেছে আমাদের আবু সাইদ রংপুরের, তার কবর জিয়ারত করেছি। আমি সর্বপ্রথম বলেছিলাম এরা মুক্তি সেনা, এদেরকে আমরা বীর মুক্তি সেনা হিসেবে এই জুলাই যোদ্ধাদেরকে আমরা চান। কিন্তু 2 মাস চলে যাওয়ার পরেই হঠাৎ করে দেখলাম যে এটা নাকি সাধারণ জনগণের আন্দোলন নয়, এগুলো কিছু মানুষের আন্দোলন, এবং সেখানে মেটিকুলাসলি ডিজাইন, সেখানে কেউ মাস্টার মাইন্ড, তাদের আবার কেউ নানান কিছু। তারা এখন আমরা বললো যে এনাদেরকে বাদ দিতে হবে। ওনারা বলার সঙ্গে সঙ্গে আমরা বাদ হয়ে গেলাম। আমাদেরকে সর্বত্র থেকে আমাদের অফিস আদালত সব ভাঙা শুরু করে দিল, আমাদের রাস্তা নামতে দিবে না। কয়েকটি ছেলে বললো এই জন্যই। আমাদের এতদিনের একটা জায়গা বলতে পারবে না যে জাতীয় পার্টি কোনোখানে কোনো রকম এই আন্দোলন কেন, কোনো আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সবসময় সব আন্দোলনে জাতীয় পার্টি সবসময় আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম। আমাদেরকে বাধ্য করার পরও আমরা জনগণের পক্ষে কথা বলেছি। গতবার নির্বাচনের পরেও এবং আগে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং তাদের দুঃশাসনকে, এবং আওয়ামী লীগ যে একটা সেখানে আওয়ামীতন্ত্র কায়েম করছে, তারা যে বৈষম্যকে তারা লাগামহীন করে দিয়েছে এবং সারা দেশে দুর্নীতির রাজত্ব কায়েম করেছে, এগুলো বলে দেশে বিদেশে আমরা আওয়ামী লীগকে ছোট করার চেষ্টা করেছি এবং সঠিক পিকচারটা দেশের সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলাম, যার জন্যই জনগণ একত্রিত হয়ে এই আন্দোলনের মাধ্যমে এই পতন ঘটাতে সক্ষম। কাজে আমরা আন্দোলনের সঙ্গে ছিলাম, আমরা জনগণের সঙ্গে ছিলাম। এখন যারা আন্দোলনকে সোল এজেন্সি মনে করছেন, আমরা তাদের সমস্ত কথার প্রতিবাদ করি এবং আমরা এটা দেখিয়ে দেব যে আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কোনো ভালো কিছু হবে না। আমরা বাংলাদেশের রাজনীতির জনগণের পক্ষে আছি এবং জনগণের পক্ষে সামনের দিকে থাকবো ইনশাল্লাহ। একটা কথাও তারা বলতে পারবে না যেটাতে তারা বলতে পারে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে। একটা কথাও তারা বলতে পারবে না যে নিষিদ্ধ করার জন্য এই পয়েন্ট আছে, এই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে। একতরফা নির্বাচন সব দলই করেছে এবং একতরফা নির্বাচন করতে এবং জাতীয় পার্টি করেনি, একতরফা নির্বাচন জাতীয় পার্টি করেছে, সব দলই করেছে।
এবং এই একতরফা নির্বাচনে অংশগ্রহণ সব দলই করেছে। আর যত রকম গণহত্যা অন্য কিছু কোনো সময় জাতীয় পার্টির আমলে কোনো গণহত্যা হয় নাই। জাতীয় পার্টির আমল ছাড়া সব আমলেই কিছু না কিছু গণহত্যা হয়েছে, এবং পরবর্তীকালে জাতীয় পার্টি কোনো প্রতিহিংসার রাজনীতি করে নেই, সবসময় জনগণের সঙ্গে ছিল। যতবার যত কিছু হয়েছে আন্দোলন, আমরা 2008 সালে যখন আমরা জোট সরকার ছিলাম তখনও আমরা জনগণের সঙ্গে ছিলাম। আমরা সমস্ত আন্দোলনে, বিডিআর হত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের সমস্ত আন্দোলনে আমরা জনগণের পক্ষে ছিলাম। কোনো সময় আমরা জনগণের বিপক্ষে আমাদের কোনো অবস্থান নেওয়া হয় নাই। কাজে আমাদেরকে এখন গায়ের জোরে কিছু লোকের মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বাদ দিবেন, তারপর ধরবেন আরেক দলকে, এইভাবে আপনারাই শুধু টিকবেন এবং জার্মানির অ্যাডলফ হিটলারের মতো নাজিজম প্রতিষ্ঠা করবেন, সেটা আমরা হতে দেব না। ধন্যবাদ সবাইকে। কেউ কিছু প্রশ্ন করলে করতে পারেন। হ্যাঁ, সংস্কারের বিরুদ্ধে নয়, যেটা দিয়েছেন ওরা, যে প্রস্তাব দিয়েছেন তার বিরুদ্ধে আমরা বলছি সংস্কার করলে সংস্কার প্রসিডিওর অনুযায়ী করতে হবে। এই সংস্কার প্রকৃতপক্ষে জনগণের কল্যাণের সংস্কার নয়, এটা আমি বলেছি। যেটা ওরা প্রস্তাব করেছেন এবং যে পদ্ধতিতে করেছেন সেটা আইনগতভাবে বৈধ নয়, এবং সেটা সত্যিকার অর্থে এটার কোনো ভালো সাইড আমরা দেখি না। এই এখন যারা যে সংস্কারের প্রস্তাব তারা দিয়েছেন সেটা জনগণের পক্ষে নয়। না, লিয়াজও করেনি, না না, সর্বশেষ ওইসব একজনকার প্রশ্ন করো, একটাই দোষ পাইছে আমরা 2024 নির্বাচন। আরে বাবা, 2014 আমি নির্বাচন করি নাই, আমাদের দলের 2270 জন নির্বাচন করে নাই, এরা নির্বাচন করে নাই, উইথড্র করেছিল। আই ওয়াজ দ্য মিনিস্টার। আমাকে বলা হয়েছিল তো আপনি থাকেন, নির্বাচিত হবেন, আপনি থাকেন, আমরা মন্ত্রী হবেন, আমরা হই নাই। তারপরে আমাকে 2014 পরে আমাকে বলা হয়েছিল আপনি আবার টেকনোক্র্যাট মিনিস্টার হবেন, আই রিফিউজড। আমরা মন্ত্রিত্বের জন্য, এমপির জন্য আমরা রাজনীতি করি নাই, এটা ডকুমেন্টারি এভিডেন্স আছে। এখন বলে একটা দল শেষ করে দেয় একটা এমপি হওয়ার জন্য, দল ছেড়ে দেয়, দল ইয়ে করে দেয়, আর আপনারা আমাদের কোশ্চেন করেন। এগুলো আমি যেগুলো বলছি প্রত্যেকটা ডকুমেন্টারি এভিডেন্স আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মাঠে থাকবো, আমরা মাঠ ছেড়ে দেবো না। ওনারা চাচ্ছে আমরা মাঠ ছেড়ে দেই, আমাদের গর্তে ঢুকাই দেয়, তারপরে আমাদেরকে খালাস করে দিবে। এখন আমরা যে কথা বলছি এই কথা তো তখন আমাদের কেউ শুনবে না, আমরা তখন নাই, আমরা নোবডি। সেটা তারা করতে চাচ্ছে, আমরা সেটা ভয়েস হিসাবে আমরা থাকবো, জনগণের পক্ষের ভয়েস হিসাবে আমরা মাঠে থাকবো, শেষ পর্যন্ত মাঠে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ। না বলুক। এরা নির্বাচন করাটা কি অপরাধ নাকি? এটা পার্টির ডিসিশন ছিল, তারা করেছে। এটা কি কোনো ক্রাইম নাকি? এটা কোন আইনে 2018 সালে সবাই করে নাই? 2018 সালে সবাই করে নাই? ও আর একটা কথা হলো, নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি যেটা করেছি সেটা হলো যে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। আইনমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে আমাদের ক্যান্ডিডেটরা যাতে ফ্রিলি কাজ করতে পারে তার জন্য ব্যবস্থা করেন। 126 ধারাতে আপনাদের সেই ক্ষমতা আছে। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।